আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের তুলার বিশ্ববাজার আমদানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদি আলী। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে পোশাক খাতের সবচাইতে বড় র মেটেরিয়াল হচ্ছে তুলা। তুলা নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা জানি যে মিডল ইস্টে বেশ ক্রাইসিস চলছে এবং সেটার প্রভাব কিন্তু তুলার বাজারেও পড়েছে। আমরা জানি যে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ম্যান মেড ফাইবার সেটার দাম বাড়ার প্রভাব কিন্তু এই সেক্টরে পড়েছে। তো সার্বিক বিশ্লেষণটা আপনার কাছ থেকে একটু জানতে চাই শুরুতে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আরেকবার। আপনি যথার্থই বলেছেন যে এই মিডল ইস্ট ক্রাইসিসের কারণে ফুয়েল যে অস্থিরতা, এটার কারণে ম্যানমেড ফাইবারের উপরে একটা প্রেশার পড়েছে, যার কারণে কটনের দিকে এখন কনজিউমাররা বা রিটেলাররা যেতে বাধ্য হচ্ছে প্রাইসের কারণে। সেই প্রেশারটা কটনে পড়ার কারণে কটনের প্রাইসও উপর দিকে চলে যাচ্ছে। আর আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে যে এই লাস্ট সিজনে 5% 5% কম হয়েছে, প্রোডাকশন কম হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, কম হয়েছে, কিন্তু ডিমান্ড বেড়ে গিয়েছে, যার কারণে কটনের প্রাইস ঊর্ধ্বমুখী। হ্যাঁ, এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা। তারপরেও আমি বলবো যে আমরা যদি আমাদের পলিসিগুলো ঠিক মতো করে এগিয়ে যেতে পারি, এগুলো কভার করা সম্ভব। সেই সাথে তো আমরা দেখছি যে কন্টেনারের ভাড়া বেড়েছে, বিদ্যুতের ইস্যু আছে, গ্যাসের ইস্যু আছে। তো সব কিছু মিলিয়ে চ্যালেঞ্জ তো অনেক। উত্তরণের উপায়গুলো কিভাবে দেখছেন? আমি মনে করি কি যে বিগত ইন্টারাম গভর্নমেন্টের আগে যে গভর্নমেন্ট ছিল, সেই সময় শেষের দিকে এসে এর আগ পর্যন্ত কোনো টেক্সটাইলের উপরে পলিসি ছিল না। আমরা শাউট করে করে একটা টেক্সটাইল পলিসির ব্যাপারে ওই সরকারের আমলে করতে পেরেছিলাম, কিন্তু ওখানে অসংখ্য ভুল ছিল। এখন কি অবস্থা আছে জানি না। এই টেক্সটাইল পলিসিটাকে ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে, এবং এটা করার জন্য টেক্সটাইল সেক্টরের যত স্টেক হোল্ডার আছে তাদেরকে সাথে নিয়ে বসে এই পলিসিটাকে আর কি ইমপ্রুভ করা উচিত। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব, বর্তমান সরকারকে রিকোয়েস্ট করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের টেক্সটাইল সেক্টরকে বাঁচানোর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের এই সরবরাহের এটা নিশ্চিত করবেন। আচ্ছা আচ্ছা। আমরা তো জানি যে আমরা ব্রাজিল থেকে সবচেয়ে বেশি তুলা আমদানি করছি, আমেরিকা থেকেও করছি, ইন্ডিয়া থেকেও করে থাকি। তো আসলে কোন সোর্সটা আমাদের জন্য বেশি ভালো, কোনো নির্ভরশীলতা যেন না থাকে, সব কিছু মিলিয়ে আসলে আমাদের সোর্সিংটা কেমন হওয়া উচিত? আমি বরাবরই বলে আসছি যে আমি একটা অরিজিনের উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। হ্যাঁ, সেটা যেহেতু আমরা র মেটেরিয়ালসের উপরে নির্ভরশীল, এটা কটনও হতে পারে, যে কোনো র মেটেরিয়ালসই হতে পারে। আমি একটা কান্ট্রির উপরে নির্ভরশীল হব না, কখনোই হব না। তো সেই ক্ষেত্রে আমাকে সিচুয়েশন কি ডিমান্ড করছে, হ্যাঁ, বৈশ্বিক অবস্থা কি, সেটা অবজার্ভ করে আমাকে সিদ্ধান্তগুলো নিতে হবে। যেমন ধরেন, আমাদের নিয়ারেস্ট কান্ট্রি ইন্ডিয়া, ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রডিউসিং কান্ট্রি কটনের জন্য। তো সেখানে আমার ভয়েসের টাইমটাও কিন্তু ইন্ডিয়া থেকে কম লাগছে, কিন্তু আমরা ইন্ডিয়া থেকে কি পাচ্ছি, অ্যাভারেজ কটন কোয়ালিটিটা পাচ্ছি। হ্যাঁ, তারপরেও আমরা কটনটা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। আবার আমাদের এটাও মনে রাখতে হবে যে ইন্ডিয়া এমন একটা দেশ, মাঝে মধ্যেই অনেক নীতি চেঞ্জ করে, কিন্তু অনেক কিছু চেঞ্জ করে, শুধু চেঞ্জ করে না, তারা গত পিছনের দশকে দুইবার ব্যান করে দিয়েছিল এক্সপোর্ট। আমাদের হিউজ কন্ট্রাক্ট ছিল, যেগুলো আমাদের স্পিনাররা হিউজ লস করেছে এবং খুবই চ্যালেঞ্জিং একটা ইয়েতে পড়েছিল। তো এই দিকগুলো মাথায় রাখতে হবে। আর যেটা আমেরিকান কটন, যেটা আমরা সাইন করে ফেলেছি যে আমাদের কিনতেই হবে আমেরিকান কটন, সেটাকে আমি মনে করি যে কাজে লাগাতে হবে। কেন? এটা শুধু আমেরিকান কটন কেনা না, এই আমেরিকান কটনটা কেনার ফলে আমি জিরো ট্যাক্স এন্ট্রি পাচ্ছি ওই বাজারে। হ্যাঁ, মানে ওই কটন দিয়ে আমরা যেগুলো তৈরি করব, সেগুলো ওই বাজারে আবার জিরো ট্যারিফে আমি নিয়ে যেতে পারছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের স্পিনারদের বা যিনি তৈরি করছেন আরএমজি সেক্টরে, তিনি মেক শিওর হবেন যে এখানে ব্ল্যান্ডিং হবে না, মিক্স হবে না, তাহলে কিন্তু উনি জিরো ট্যারিফ পাবে না, এটা বুঝতে হবে। এটা 100% আমেরিকান কটন দিয়েই করতে হবে। এবং তাতে কটনটাও তো বেশ প্রাইম মানের, ফাইনেস্ট কটন ওয়ার্ল্ডের মধ্যে। ট্রেসেবল কটন বলতে আমেরিকা, অস্ট্রেলিয়াকেই আমরা বুঝি। হ্যাঁ, দামটা একটু বেশি,
দাম একটু বেশি, Premium বরাবরই cotton বলে, দাম বেশি, 5-6 সেন্ট পাউন্ডে বেশি থাকে। আচ্ছা, আচ্ছা। কিন্তু এটা এরকম ছিল না আগে। ভ্যালু ফর মানি হবে আসলে, কি মনে করেন এই যে 5-6 সেন্ট আসলে cotton এর এখন মূল্য যদি বেশি? আমরা যদি ভলিউম করতে পারি, সেই জিরো ট্যাক্সটা আমরা অ্যাচিভ করতে পারি, হ্যাঁ, ভলিউম করতে পারলে রেভিনিউ আমরা আমরা যদি ভালো ব্লেজার অথবা দামি কিছু প্রোডাক্ট তৈরি করতে পারি, করতে বিদেশে পারবো, রপ্তানি করতে পারি। আমি অ্যাভারেজ টি শার্ট না করে যদি আমি ভলিউমটা করি, আমেরিকাতে এক্সপোর্ট করি, যেহেতু জিরো ট্যাক্স, Yes. হ্যাঁ, আমি ভালো আর্ন করতে পারবো এই সেক্টরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই side থেকে। আমরা সেটাই প্রত্যাশা করব। তো আমাদের দেশে লোকালি আসলে কেমন উৎপাদন হচ্ছে আসলে, কতটুকু সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা কতটুকু এগোচ্ছি? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করেছেন। বরাবরই আমি বলে আসছি যে লোকাল প্রোডাকশনে আমাদেরকে আরও এফোর্ট দেওয়া উচিত। সরি, আমাদের আমরা টোটাল কনজামশন আমাদের যেটা দরকার হয় তার মাত্র 3% আমরা প্রডিউস করতে পারি, কিন্তু এটা 10% করা সম্ভব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি এই 10% আমরা লোকালি প্রডিউস করতে পারি, আজকে ধরেন আপৎকালীন যে ইয়েটা হয় সেটা আমরা লোকাল থেকে চালিয়ে নিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য আমাদের আর কি কম্পিটিটিভ অথরিটি, কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র মন্ত্রণালয় যৌথভাবে আমাদের লোকাল ফার্মারকে সাপোর্ট করা উচিত, যাতে করে 10% অ্যাচিভ করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপৎকালীন সময়ের কথা বলছিলেন, তো আমরা দীর্ঘমেয়াদী আমদানির কোনো পরিকল্পনা করতে পারি কিনা, অথবা বন্ডেড ওয়্যার হাউসে যে বিষয়টি এর আগে আমরা শুনেছিলাম সেটিকে আসলে কার্যকর করা যেতে পারে কিনা? এটা আমি বরাবরই বলে আসছি, এটা খুবই সম্ভব। আমি নিজেও অ্যাপ্লাই করেছি বিডাতে, কোনো রেসপন্স পাচ্ছি না এখনো। ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের একটা তুলার জন্য বন্ডেড ওয়্যার হাউস অবশ্যই দরকার। যদি আমার কাছে স্টক থাকে লোকালি, আমরা এক্সপোর্ট করতে পারবো। আই ক্যান সাপোর্ট টু মাই স্পিনার। আচ্ছা, হ্যাঁ, জি, এখন যদি আমার কাছে সবার জন্য তো ওপেন থাকবে, হ্যাঁ, স্পিনাররাও ইম্পোর্ট করে নিয়ে আসবে। এখন সাফিসিয়েন্ট কোয়ান্টিটি যদি অ্যাভেলেবেল থাকে এখানে, আর আমি যদি ওয়্যার হাউসের লাইসেন্সটা ওইভাবে পাই যে আমি এখন লোকালে বিক্রি করতে পারছি না, নিয়ারেস্ট ডেস্টিনেশনে আমি কটনটা বিক্রি করতে পারবো, তার মানে এক্সপোর্টের আমি রি-এক্সপোর্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে উইন উইন সিচুয়েশন থাকবে। আরও যারা ইন্টারেস্টেড আছেন তারা আরও এগিয়ে আসবেন। এইটা যদি আমরা করতে পারি, অনেকটা আমরা কিন্তু সিকিউর অবস্থানে থাকবো। আচ্ছা, এমনি তো আমরা তুলাতে তো শুল্ক নেই আসলে, আমদানি জিরো ট্যাক্স। তো আমরা যে পোশাক খাতে দেখি বন্ডেড ওয়্যার লাইসেন্স, ওটার সাথে আসলে এটা বেশ ডিফারেন্ট একটা ইস্যু। ওইটা ডিফারেন্ট, ওটা অ্যাক্সেসরিজের জন্য করা হয়েছে, ইয়ার্নের জন্য করা হয়েছে। তুলাটা তো সম্পূর্ণ জিরো ট্যাক্স। এখানে কোনো আমি নেগেটিভ কিছু দেখি না। এনবিআর এর উচিত খুব দ্রুত এটা পারমিশন দিয়ে দেওয়া উচিত। এখানে মানি লন্ডারিং এর কিছু আমি দেখছি না। এখানে আমি তো আমার স্পিনারকে সাপোর্ট করার জন্য এটা করছি। জি জি, এবং এক্ষেত্রে যেটা হবে যে আমরা কম দামে তুলা কিনে রাখতে পারবো। অবশ্যই অবশ্যই আমি রিজার্ভ করতে পারবো, দাম বেশি হোক, কিন্তু ইনস্ট্যান্টলি তো আমি সাপ্লাই ডেলিভারি দিতে পারছি। হ্যাঁ, আমি কটন ট্রেডিংটা করব ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অনুযায়ী, হ্যাঁ, নিউ ইয়র্ক ফিচার অনুযায়ী করব। কিন্তু আমি তো আজকে আমাকে কেউ পারচেস অর্ডার দিল, আমি ইমিডিয়েটলি ডেলিভারি অর্ডার ইস্যু করে দিতে পারবো। কটনটা উইদিন 24 আওয়ার্সের মধ্যে স্পিনিং চলে যাবে। কটনের মার্কেট প্রাইসটা তো আসলে নিউ ইয়র্কে আসলে এটা কি করছে, প্রাইস নির্ধারণ করছে আসলে, কিন্তু মূলত কটন তৈরি হচ্ছে তো আফ্রিকাতে, কিন্তু নিয়ন্ত্রণটা আসলে আমেরিকাতে। কটন তো ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কোথায় এখন নাম্বার 1-এ ইন্ডিয়া আছে। নাম্বার 1-এ ইন্ডিয়া। তাহলে তো আসলে তাদের সাথে যে কমার্শিয়াল ডিপ্লোম্যাসি, এটা তো করতেই হয়। অবশ্যই এই বিষয়টাকে আপনি কিভাবে আসলে? আমি সবসময় বলে আসছি যে কমার্শিয়াল ডিপ্লোমেসিতে আমাদেরকে ম্যাক্সিমাম এফোর্ট দেওয়া উচিত। হ্যাঁ, সেখানে রাজনৈতিক অবস্থান প্রেক্ষাপট যাই থাকুক না কেন, আমাদের দর কষাকষি করার সেই যোগ্যতা থাকতে হবে, এবং এটা কারা করবে? যারা বুঝবে, বিজনেসম্যানরা, যে বিজনেসটা করতেছে সে নেগোসিয়েটটা ভালো করতে পারবে। রাজনীতি হলো রাজাদের নীতি, রাজারা নীতি নিয়ে কারণ। আমরা আমাদের কমার্শিয়াল ডিপ্লোমেসি আমরা করব, সেখানে নর্মাল ডিপ্লোমেটদের দরকার নাই। আপনি এই সুযোগটা আমরা তৈরি করে দিই, বিজনেসম্যানরাই কমার্শিয়াল ডিপ্লোমেসি, ওনারা এটা ভালো বুঝবেন। হ্যাঁ, ওনারা ভালো বুঝবেন, নেগোশিয়েট করতে পারবেন। আপনাদের এই অনুষ্ঠান থেকে আমি বলেছিলাম, যখন ওয়াশিংটনে একটা টিম যাচ্ছিল, তখন আমি বলেছিলাম আমি দেখছি না কোনো ট্রেড লিডার, বিজনেস লিডার এই টিমে যাচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন বাণিজ্য উপদেষ্টা ইমিডিয়েটলি এই অনুষ্ঠান দেখেই কিন্তু আমাদের
যে বিটিএমির প্রেসিডেন্ট আছেন শওকত জাজিদ রাসেলকে রিকোয়েস্ট করেছিলেন, টিম চলে গিয়েছিল, একদিন পরে গিয়ে উনি জয়েন করেছিলেন। এবং উনি যাওয়ার কারণেই কিন্তু আজকে কটনের এই নেগোসিয়েশনটা হয়েছে। এই জন্য আমি বলি যে যোগ্য জায়গায় যোগ্য লোককে বসতে হবে। আরেকটা জিনিস এখানে আমি এটা রিলেভেন্ট আমি উল্লেখ করতে চাই, গত 2 বছর ধরে আমাদের যেটা বিজনেসের অ্যাপেক্স বডি এফবিসিসিআই, আপনি তো ডিরেক্টর ছিলেন FBC আমি ডিরেক্টর ছিলাম, এটা 2 বছর ধরে ঝুলে আছে কোনো অদৃশ্য শক্তির কারণে। ইলেকশন হচ্ছে না। আমি বলবো ইলেকশন করেন, সিলেকশন করেন, যাই করেন, যোগ্য ব্যক্তিদের হাতে ছেড়ে দেন। হ্যাঁ, এই যে 4,500 কোটি ব্যবসায়ী, তাদের সাহায্য করার জন্য ব্যবসায়ীরাই তাদের দুঃখের কষ্ট বুঝবে, তাদের পাশে দাঁড়াবে। আর গভর্নমেন্টকে পলিসি মেকিংয়ে বিসিসিআই সাহায্য করবে। কাদেরকে নিয়ে? অ্যাসোসিয়েশন, এই চেম্বারদেরকে নিয়ে। কিন্তু এখন যেখানে বাবা আছে, মা আছে, সন্তান আছে, কিন্তু বাবা মা সন্তানের মধ্যে সমন্বয় নাই, কেউ কাউকে মানছে না। বাবাকে তো ওই জায়গাটায় বসাইতে হবে, কথা বলার সুযোগ দিতে হবে। সেই লিডার আছে কিন্তু ওরা যেতে পারছে না। আরেকটা জিনিস আমি সবসময় বলি যে নতুনদেরকে আসার সুযোগ করে দিতে হবে। অনেকে আমরা বলি আমরা যারা এরকম বয়সে চলে গেছি যে ও নতুন আসছে, ও কি বুঝে না। বয়সের কারণে নতুনদেরকে অনেকেই ভালো করছে। মাল্টি ট্যালেন্টেড অনেক পার্সন আছে যারা অনেক কিছুই করতে পারে, একটা সেক্টর নাও, বিভিন্ন সেক্টর নিয়ে কিছু ক্ষেত্রে নতুনরা আরো বেশি ভালো করছে, নতুনরা অনেক বেশি ভালো করছে। এখানে আমি একটা অ্যাপ্রিসিয়েট করব মাননীয় প্রধানমন্ত্রীকে যে মাহাদি আমিনের মতো মাল্টি ট্যালেন্টেড একজনকে কয়েকটা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আমি অ্যাপ্রিসিয়েট করি ওনার ইনিশিয়েটিভ জন্য। উনি কিন্তু এই প্রজন্মকেই প্রতিনিধিত্ব করছে। ওই ধরনের লোকদেরকে সুযোগ করে দিতে হবে। বারবার একই জায়গায় চেয়ার ধরে বসে থাকবো, সেটা হওয়া উচিত না। হ্যাঁ, আমরা তুলার দিকে চলে আসি। তুলাটার প্রাইস আজকে কেন বেড়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। আরেকটা জিনিস, আমাদের যে আজকে 30 to 40% স্পিনিং মিল অলমোস্ট বন্ধের দিকে কেন গেল, এটা হ্যাঁ এটা বুঝতে হবে। এটা আমি সরকারের কাছে আমার আর কি অনুরোধ থাকবে, বিটিএমই যেই প্রপোজালগুলো দিয়েছে আপনারা ওইটা যাচাই বাছাই করে আপনারা একটু চেষ্টা করে দেখেন। আমাদের সুতাও আমদানি করছি, সুতা আমদানিটা আসলে কি স্পিনিং এর জন্য একটু খারাপ হচ্ছে কিনা ওই সেক্টরের জন্য, যেহেতু সুতা আমদানি স্পিনিং সুতা তৈরি করছে? খারাপ ভালো তো থাকবেই। হ্যাঁ, আমি প্রতিযোগিতামূলক বাজারে থাকবেই এটা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে কটা স্পিনিং মিল আছে এইটা সাফিসিয়েন্ট না, সাপোর্ট করতে পারবে না 100%, সে অনুযায়ী সাফিসিয়েন্ট না। তো ইয়ার্ন আমাদেরকে ইম্পোর্ট করতেই হবে। হ্যাঁ, তো আমরা প্রায়োরিটি বেসিসে আমাদের স্পিনারদের দেখা উচিত। সেই জন্য বললাম যে একসাথে বসতে হবে স্টেক হোল্ডারকে, কেউ কাউকে দোষ দিলে হবে না। আমি রিকোয়েস্ট করব যে যেই অবস্থায় আমরা পড়ে গেছি, বিগত দিনে কি হয়েছে না হচ্ছে এগুলো চিন্তা না করে আসেন সম্মিলিতভাবে কিছু করার চেষ্টা করি। দেশের স্বার্থে কাজ করতে হবে, দেশের সাথে ন্যাশনাল ইন্ডাস্ট্রি আমাদের কাজ করতে হবে। অবশ্যই আমরা তুলার বাজে আরো অনেক কথাই বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরবো একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, বিরতির আগে তুলার বিশ্ববাজার আমদানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদি আলীর সঙ্গে। আমরা কটনের বাজার নিয়ে কথা বলছিলাম, বৈশ্বিক স্থানীয় বাজার নিয়ে কথা বলছিলাম। একটু জানতে চাইবো যে আমরা জানি যে যুদ্ধের কারণে কটনের দাম বেড়েছে, রাশিয়া ইউক্রেনের পরে মধ্যপ্রাচ্য ইস্যু, তারপরও এগুলো ছাড়াও আরও বেশ কিছু কারণে আসলে কটনের দাম বাড়ছে, সে কারণগুলো একটু জানতে চাই। আচ্ছা, আমি যদি স্পেশালি বলি আমেরিকা এবং অস্ট্রেলিয়ার কথা যদি বলি, জি, একটা তো ওয়েদারের কারণ, আরেকটা হচ্ছে আবার ওই আমেরিকা ইরান যুদ্ধের প্রসঙ্গ চলে আসে। ওখানে ফুয়েলের দাম বাড়ার কারণে ফার্টিলাইজারের উপরে এফেক্ট পড়েছে, ওই ফার্টিলাইজারের দাম বেড়েছে। মেইনলি আর কি অস্ট্রেলিয়া এবং আমেরিকার এই ওয়েদারের কারণে কটনের প্রাইসটা আর কি আদার দেন ওয়ার এটা জাম্প করতেছে। হ্যাঁ, আপনি টিভি খুললেই দেখবেন যে অস্ট্রেলিয়ার মাইলকে মাইল জায়গা আগুনে পুড়ে যাচ্ছে, আমেরিকাতে মাইলকে মাইল জায়গা আগুন পুড়ে যাচ্ছে। এই খরা আর এই সমস্ত আবহাওয়ার বৈরিতার কারণে ফার্মাররা কটন প্রডিউস করতে পারছেন না, ওই ধাক্কাটা ওখানে গিয়ে লাগছে। এই কারণেই কটনের প্রাইস আদার দেন ওয়ার ইস্যুস থেকে ওইটা করে জাম্প করতেছে। মানে অনেক কারণে আসলে তুলার বাজেটটা অস্থির এই মুহূর্তে। তো একটু জানতে চাইবো যে বাংলাদেশ কিন্তু তুলা আমদানির দিক থেকে বেশ এগিয়ে, কিছুদিন আগে শীর্ষেও ছিল যতটুকু আমি জানি, এই মুহূর্তে সেকেন্ড অবস্থানে। তো বিশ্ববাজারে দর কষাকষির ক্ষেত্রে আমাদের আসলে কোনো অবস্থান আছে কিনা?
মানে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, এখন আমরা এখনো কিন্তু লার্জেস্ট ইম্পোর্টিং কান্ট্রি এখনো? আফটার চায়না এবং ভিয়েতনাম। হ্যাঁ, চায়না তো নিজেরাই প্রডিউস করে, হ্যাঁ, সেজন্য চায়না ইম্পোর্টিং কান্ট্রির মধ্যে পড়ে না, রইল ভিয়েতনাম। ভিয়েতনামের থেকেও আমরা এগিয়ে আছি, তাহলে আমরা লার্জেস্ট ইম্পোর্টিং কান্ট্রি। হ্যাঁ, আচ্ছা, দর কষাকষির ব্যাপারে যেটা আছে, আমরা নিউ ইয়র্ক ফিচারকে ফলো করি, হ্যাঁ, ওভারঅল কটনের জন্য। আর আফ্রিকান কটন কিছুটা অংশ, টোটাল আফ্রিকান কটন আমরা লিভারপুলের এ ইন্ডেক্স, বি ইন্ডেক্স ফলো করি। হ্যাঁ, তো মোস্টলি আমরা নিউ ইয়র্ক ফিচারই ফলো করি। সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রভাব আমি দেখছি না, কারণ আমরা আমাদের এখানে ফ্লোর ট্রেডিং নিয়ে আসতে পারবো না। আর ওইটা মোটামুটি আর কি ঠিক আছে। ট্রান্সপারেন্ট। আচ্ছা আচ্ছা, ওটা অ্যাভারেজ সব কিছু মেনটেন করেই ওই ফ্লোরে ট্রেডিংটা হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা করা যায়। এভাবে চলছে। Okay, কিন্তু fine. আপনার পলিসি থাকতে হবে। আপনার এই যে বললাম যে কটনটা আপনি প্রিজার্ভ করবেন, স্টক করবেন, Warehouse-এর যে সুযোগ বিষয়টা। সুবিধা করে রাখেন, যাতে করে আপৎকালীন সময়ে আর লোকাল প্রোডাকশন আপনি বাড়ান। হ্যাঁ, তাহলে এই দুইটা জায়গা থেকে আপনি আপনার স্পিনারদের সাপোর্ট দিতে পারবেন। আপনার স্পিনারকে যখন সাপোর্ট দিবেন, আরএমজি সেক্টর স্ট্রং হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি তুলাটা আমদানি করে নিয়ে আসলেন, র মেটেরিয়ালস নিয়ে আসলেন, কিন্তু আপনি যদি ফ্যাক্টরি না চালাতে পারেন, তাহলে ইট ডাজন্ট মেক এনি সেন্স। আপনাকে কি করতে হবে? আমাদের নিরপেক্ষ আর কি এটা নিশ্চিত করতে হবে, গ্যাস এবং ইলেকট্রিসিটির ব্যাপারটা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা না হলে তো আমি র মেটেরিয়ালস নিয়ে কী করবো? আমি ফ্যাক্টরি চালাতে পারবো না। আমি বলবো সরকারকে যে আমাদের বস্ত্র খাতকে বাঁচান। আচ্ছা। আমাদের এই যে লাখ লাখ ওয়ার্কার আছে, তাদের জীবিকা নিশ্চিত করেন। হ্যাঁ, তারা কিন্তু আর কিছুদিন পরে হুমকির মধ্যে পড়ে যাবে, তাদের স্যালারি কেউ দিতে পারবে না। আগে গার্মেন্টসের দিতে পারতো না, এখন স্পিনিং মিল বন্ধ হয়ে গেলে একটা হিউজ পরিমাণের ক্রাইসিস তৈরি হবে। হ্যাঁ, এবং সেটা পুরো দেশের জন্য ক্রাইসিস। পুরো দেশের জন্য আমরা এখনো টপমোস্ট আর কি ফরেন রেমিটেন্স আর্ন করতেছি এই সেক্টর থেকে। তো এটাতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু ইদানিং ম্যান মেড ফাইবারের কথা শুনছি। তো সেটার ব্যবহার বাড়লে কি কটনের উপরে একটু নির্ভরশীলতা কমবে কিনা? পুরো বিষয়টাকে কিভাবে দেখেন? আমি মনে করি না। আমি কোনো ক্ষেত্রে আমি আগে থেকেও বলেছিলাম যে আপনাকে একটা মুদি দোকানে কি হয়, আপনি একটা আইটেম রাখেন না, হ্যাঁ, সব কিছু রাখেন। আপনাকে সব কিছুই রাখতে হবে। আর তুলোটা কিন্তু পুরো ওয়ার্ল্ডে আর কি এই ক্লথিং ইন্ডাস্ট্রিতে মাত্র 30% ইউজ হয়, 70% কিন্তু ম্যানমেড ফাইবার দিয়ে হয়। তো আপনাকে ম্যানমেড ফাইবারের দিকে যেতে হবে। হ্যাঁ, কিন্তু কটনটাকে যদি আপনি করেন, কটন কোনোভাবেই ম্যানমেড ফাইবারের প্রতিদ্বন্দ্বী হতে পারে না, কারণ এটা ন্যাচারাল প্রোডাক্ট। হ্যাঁ, এটা আল্লাহ প্রদত্ত একটা প্রোডাক্ট, এখানে কোনো ভেজাল নাই বা কোনো রিস্ক নাই। হ্যাঁ, আমাদের শরীরের যে সমস্ত অনেকে অ্যালার্জি হতে পারে ম্যানমেড ফাইবার দিয়ে ফ্যাব্রিক্স, কিন্তু কটনে সেটা হয় না, অ্যাবজর্ব করে ঘাম টাম ওগুলোর ব্যাপারে যেটা বলছি, এটা আরও টেকনিক্যাল যারা জানে তারা আরও ভালো বলতে পারবে। আমি মনে করি যে কটন থাকবে, কটনকে নিয়ে পলিসি তৈরি করা উচিত। শুধু কটন না, ন্যাশনাল ইন্টারেস্টে ওভারঅল আমি বলবো যে আমরা র মেটেরিয়ালস ইম্পোর্ট করি 100%। হ্যাঁ, সেখানে আমাদেরকে সিকিউর করতে হবে, আমাদের নিজস্ব পলিসি তৈরি করতে হবে। আমি একটু আগে বিরতির আগে বলছিলাম যে আসেন আমরা সবাই এক হয়ে কাজ করি। আজকে দেশের যে অর্থনৈতিক অবস্থা চলছে, ব্যবসায়ীদের আরও সুযোগ করে দেই, যারা জেনুইন ব্যবসায়ী তাদেরকে সাপোর্ট করি, তাদের পাশে গিয়ে দাঁড়াই, এবং আমরা ইউনাইটলি এক জায়গায় বসে আমরা নিজেরা পলিসি তৈরি করি। আর সরকারের কাছে আমি রিকোয়েস্ট করব যে যারা আসলে যোগ্য তাদের হাতে দায়িত্বটা দেন, আপনারা ফলো আপে থাকেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে। সার্বিকভাবে ভালো হবে। অনেক ভালো একটা আলোচনা ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং 21 টিভির দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ তুলার বিশ্ববাজার ও আমদানি পরিস্থিতি নানা দিক ও করণীয় কথা বলছিলেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদী আলী। নিচ্ছে একটা বিরতি, দুপুর 2টা 30 মিনিটে আবার ফিরে আসবো 21 বিজনেস আরও আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।